মৃত্যুদণ্ডের মতো করুণ পরিণতির ইতিহাসে যুক্ত হলো হাসিনার নাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। হাসিনা এমন পাপিষ্ঠ নরাধম আর কেউ কি দেখেছে কোনো কালে? যে পাপী এমন নিকৃষ্ট যে কিনা এখনও বিবিসির মতো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলে তিনি কোনো অপরাধ, খুন বা অন্যায় করেননি। আবারও তিনি নাকি বীরের বেশে বাংলাদেশে ফিরবেন, আবারও নাকি তিনি প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের মানুষ নাকি এখনও তাকে মিস করেন, তাকে রাষ্ট্রপ্রধান হিসেবেই দেখতে চান। যে খুনির অন্তরে এতটুকু অনুশোচনা ও অপরাধের কারণে ক্ষমা চাওয়ার মানসিকতা নেই, সে যে কেমন সৃষ্টি তাই যেন এক বিস্ময়। বিশ্বে অনেকেই মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন। মাঝে মাঝে মনে হয় তাদের তুলনায়ও হাসিনার অপরাধ অনেক অনেক বেশি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে 17 নভেম্বর। রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। তবে ইতিহাসে তিনি একমাত্র ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নন। রয়েছেন এমন অনেক ক্ষমতাচ্যুত সরকার প্রধানরা। 60-এর দশকে ঠান্ডা যুদ্ধ যখন তুঙ্গে, পূর্ব ইউরোপ তখন সোভিয়েত ইউনিয়নের হাতের মুঠোয়, তখন এক রাষ্ট্রনেতা রুখে দাঁড়িয়ে ঘোষণা দিলেন মস্কোর খবরদারি আর চলবে না। কমিউনিস্ট হয়েও হাঁটলেন সংস্কারের পথে। দেশের মানুষ ভাবল এবার বুঝি মুক্তি আসছে, পশ্চিমারাও দারুণ খুশি নতুন এক হিরো পেয়ে। কিন্তু সেই হিরো সবাইকে চমকে দিয়ে বনে যায় ভয়ঙ্কর এক ভিলেন, ইতিহাসের অন্যতম বিভীষিকাময় স্বৈরশাসক। সেই নেতার নাম নিকোলাই চাউচেস্কু। 1965 সালে ক্ষমতায় আসেন। কয়েক বছরের মধ্যেই ক্ষমতা তাকে পরিবর্তন করতে শুরু করে। 1971 সালে উত্তর কোরিয়া এবং চীন সফরে গিয়ে কিম ইল সুং ও মাও সেতুং এর শাসনধারা দেখে তিনি প্রভাবিত হন। এরপর রোমানিয়ায়ও একই ধরনের কেন্দ্রীভূত ক্ষমতা ও কঠোর নিয়ন্ত্রণ চালু করেন। নিজের এবং স্ত্রী এলেনার পক্ষে ব্যক্তি পূজা শুরু হয়। স্কুলের বই থেকে শুরু করে শহরের বিশাল মূর্তি পর্যন্ত সব জায়গায়। দেশের গোয়েন্দা সংস্থা সিকিউরিটের ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার। জনসংখ্যার প্রতি 43 জনের একজন এজেন্ট বা ইনফরমার ছিলেন। তারা শুধু ফোন, চিঠি বা কথোপকথনই নজরদারি করত না, পরিবারের সদস্যদের ওপরও নজর রাখত। ডাক্তাররা রোগীদের গোপনে রেকর্ড করতে বাধ্য হন। শিশুরা স্কুলে কি বলছে তা রিপোর্ট করা হতো। এর ফলে দেশ জুড়ে ভীতিকর পরিবেশ তৈরি হয়। অর্থনীতি ও পরিস্থিতি আরও খারাপ করেছিল। চাউচেস্কু ব্যয়বহুল উন্নয়ন প্রকল্পে বিপুল ঋণ নেন, কিন্তু প্রকল্পগুলো প্রায় কোনো কাজের ফল দেয়নি। ঋণ শোধ করতে কৃষিপণ্য রপ্তানি বাড়ালে দেশের মানুষ খাদ্য ও জ্বালানি সংকটে পড়ে। সাধারণ মানুষ প্রতিদিন রুটির জন্য লম্বা লাইনে দাঁড়াতো, কিন্তু চাউচেস্কু নির্বিকার থাকতেন। 1989 সালের ডিসেম্বর টিমিসোয়ারা শহরে এক পাদ্রী লাসলো টোকেশ ধর্মীয় স্বাধীনতার দাবি তোলেন। তাকে গ্রেপ্তার করলে জনতা ক্ষুব্ধ হয়। 15 ডিসেম্বর তারা সড়কে নামলে পুলিশি নিপীড়ন শুরু হয়। তাতেই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ কমিউনিস্ট শাসনের বিরুদ্ধেই প্রতিবাদ শুরু করে। সেনারা গুলি চালাতে অস্বীকৃতি জানায়। বিদ্রোহ ছড়িয়ে পড়ে রাজধানী বুখারেস্টেও। 21 ডিসেম্বর চাউচেস্কু পরিস্থিতি সামলাতে বিশাল জনসভা ডাকেন, কিন্তু বক্তব্য শুরু হতেই জনতা স্লোগান দিতে শুরু করে। রাষ্ট্র টিভি হঠাৎ সম্প্রচার বন্ধ করে দেয়। এরপর 22 ডিসেম্বর আরও বড় ঢলে বুখারেস্টের রাজপথ পূর্ণ হয়। সেনারা জনগণের পাশে দাঁড়ায়। চাউচেস্কু বাসভবনে অবস্থান করলে জনতা ইট পাটকেল ছুঁড়ে প্রতিবাদ জানায়। অবশেষে তিনি এবং এলেনা হেলিকপ্টারে পালান, কিন্তু ধরা পড়েন। 25 ডিসেম্বর উৎসবের দিন
চচেস্কু এবং এলেনাকে বুখারেস্টের এক সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখানে তড়িঘড়ি সামরিক আদালত বসানো হয়। 3টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে: গণহত্যা, অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র ও রাষ্ট্রের সম্পদ অপচয়। চচেস্কু এলেনা বিচারকদের ভর্ৎসনা করে দাবি করেন সব বিদেশি চক্রান্ত, তারা এখনও রোমানিয়ার বৈধ শাসক। তবে তাতে কেউ কান দেয়নি, কারণ এটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। রায় তো আগে থেকেই নির্ধারিত, যার উদ্দেশ্য জনগণের প্রতিশোধের মনোভাবকে প্রশমিত করা। 2 ঘন্টায় শেষ হয় বিচার কাজ। 2 জনকেই মৃত্যুদণ্ড দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে কয়েকজন সেনা সদস্য সেই রায় কার্যকর করে ফেলেন। কথা ছিল হত্যার দৃশ্য সরাসরি টিভিতে সম্প্রচার হবে, কিন্তু উত্তেজনায় ক্যামেরার জন্য অপেক্ষা না করেই গুলি চালিয়ে দেয় সেনারা। 2 জনের শরীরে 120টি গুলির চিহ্ন পাওয়া যায়। তাদের গুলিবিদ্ধ লাশের দৃশ্য ফলাও করে প্রচার হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। এই বিচার ও মৃত্যুদণ্ডের পদ্ধতি নিয়ে সমালোচনা আছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে। তাদের মতে চচেস্কুর বিচার আরও দীর্ঘ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া উচিত ছিল। তবে রোমানিয়ার সাধারণ মানুষের কাছে এটি ছিল ন্যায়সঙ্গত প্রতিশোধ। দীর্ঘদিনের দমনপীড়ন, দুর্নীতি এবং অর্থনৈতিক বিপর্যয়ের প্রতিফল হিসেবে চচেস্কু এবং তার স্ত্রীর মৃত্যুদণ্ডকে তারা যৌক্তিক ও জরুরি বলে মনে করেছিলেন। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, যিনি 3 দশকের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক লুটপাটের অভিযোগে দীর্ঘ নিষ্ফল বিচার প্রক্রিয়া শেষে মুক্তি পান। মোবারকের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আনা হলেও ছোটখাটো একটি দুর্নীতি মামলাতেই শুধু তার সাজা হয়েছে। প্রথম আরব নেতা হিসেবে দেশের সাধারণ আদালতে বিচারের মুখোমুখি হওয়ার সময় মোবারককে প্রাথমিকভাবে কুখ্যাত টোরা কমপ্লেক্সে বন্দী হিসেবে রাখা হয়েছিল। এরপর তাকে মাদি সামরিক হাসপাতালে নেওয়া হয়। তার বিরুদ্ধে তাহরির স্কয়ারে বিক্ষোভে পুলিশ দিয়ে 239 জন আন্দোলনকারীকে হত্যা, রাষ্ট্রীয় কোষাগার থেকে কয়েক মিলিয়ন ডলার লুট, 2011 সালের বিক্ষোভের সময় পুরো দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার মতো গুরুতর অভিযোগ ছিল। আফ্রিকান রাষ্ট্র সাদ অর্থাৎ চাদ এর স্বৈরাচারী শাসক হিসেন হাব্রের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য 2012 সালে সেনেগাল ও আফ্রিকান ইউনিয়নের মধ্যকার চুক্তির মাধ্যমে সেনেগালে প্রতিষ্ঠিত হয় এক্সট্রাঅর্ডিনারি আফ্রিকান চেম্বার্স। 2015 সালে হিসেন হাব্রের বিচার শুরু হয় এবং 2017 সালের এপ্রিল মাসে তাকে দোষী সাব্যস্ত করে আদালত রায় দেন। তবে ইতিহাস সাক্ষী দেয় এমন বহু শাসক ছিলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। তাদের বিচার হয়নি কিংবা নির্বাসনেই মারা গিয়েছেন। নেতাদের পালিয়ে যাওয়া বা নির্বাসন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়াপন্থী হিসেবে পরিচিত ছিলেন। যদিও তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ছিলেন, তার রাশিয়াপন্থী নীতির প্রতিবাদে 2014 সালে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং এক পর্যায়ে বিরোধীরা রাজধানী কিয়েভ দখল করে নেয়। তখন ইউক্রেনের পার্লামেন্ট ইয়ানুকোভিচকে বরখাস্ত করে এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান। তখন থেকে তিনি রাশিয়াতে অবস্থান করছেন। এছাড়াও সিরিয়ায় 2 যুগ ধরে ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। এর মধ্যে প্রায় 1 দশক তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করে রাশিয়া। তবে সিরিয়ায় গত বছরের 9 ডিসেম্বর বিস্ময়কর এক ঘটনা ঘটে যায়। বিদ্রোহীদের অভিযানে বাশার আল আসাদের পতন হয়েছে। তিনি রাশিয়ায় পালিয়ে গেছেন। ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে বাশার আল আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো। গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অর্থাৎ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ হয়। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ রায় ঘোষণা করেছে। রায় ঘোষণার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল। তবে ভারত বাংলাদেশের এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করবে না। তিনি আরও বলেন, ভারত কোনো অবস্থাতেই তাকে প্রত্যর্পণ করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি ভারত
ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময়ই তা ভঙ্গুর মনে হয়েছে। শ্রী রাধা দত্ত বলেন, হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল। তিনি আরও বলেন, দেশের ভেতরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল তার বেশ কঠিন বিচার হবে, এটা প্রত্যেকেই আশা করেছিলেন। ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত হয়েছেন। নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে কারও কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন এমন প্রমাণও রয়েছে। জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ বলেন, আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরির চেষ্টা করবে, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করেন হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় 3 ঘণ্টা পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এ রায় তাদের নজরে এসেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও। তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন এ রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না। বস্তুত শেখ হাসিনা এই পর্বে যে সময় থেকে ভারতে পা রেখেছেন, মানে সেই 5 আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত এদেশে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেয়া নিয়ে ভারতের অবস্থান অবিকল একই রকম আছে। আর সেই ঘোষিত অবস্থানটা হলো একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক ফর দ্য টাইম বিং আশ্রয় দেওয়া হয়েছে, এর বেশি কিছু নয়। আজ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিতই থাকছে। এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।